ইনভিজিবল সবার কাছে? এই স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, আমরা পড়েছিলাম সিটিজেনশিপ পর্যন্ত পড়েছিলাম, এরপর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। এবার আমাদের ফান্ডামেন্টাল রাইটস আমরা দুটো করে পড়তে যাব। ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে ফান্ডামেন্টাল মানে কি? ফান্ডামেন্টাল যেমন ধরো আমরা হচ্ছে কোনো একটা পদার্থ তার ফান্ডামেন্টাল কি জানি? ফান্ডামেন্টাল থাকে হচ্ছে একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, একটা থাকে হচ্ছে প্রোটন, একটা থাকে নিউট্রন, আর একটা থাকে হচ্ছে ইলেকট্রন। এই যে তিনটে বেসিক এলিমেন্ট, এই তিনটে বেসিক এলিমেন্টকে কি হচ্ছে, এই তিনটে বেসিক এলিমেন্ট হচ্ছে, এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল এলিমেন্ট। কেন ফান্ডামেন্টাল এলিমেন্ট বলা হয় এই তিনটাকে? কারণ হচ্ছে সেটা হচ্ছে সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, বাট যা কিছুই হোক এই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এই তিনটেই থাকবে তার বেস কনসেপ্টে। ঠিক আছে, তার সেটা দিয়েই হচ্ছে তৈরি হবে। সেই রকমই আমাদের যে কোনো দেশের সংবিধান বা কোনো কিছু ল যদি পাসড হয়, সেটাকে যেটাকে তার হচ্ছে ফাউন্ডেশন স্টোন ধরা হয় বা যেটাকে তার বেস হিসাবে কোনো কিছুকে আগে এগোনো হয়, সেইটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস এর দেখবি পিডিএফটা খুললে মিনিং লেখা আছে হচ্ছে এসেনশিয়াল রাইটস। এসেনশিয়াল রাইটস কেন? এসেনশিয়াল এসেনশিয়াল রাইটস কেন বলা হয়? একজন যে নাগরিক বা সিটিজেন, তার সাথে যে স্টেট বা হচ্ছে আমাদের যে সরকার বা দেশের, সরকারের, দেশের এবং সরকারের কি সম্পর্ক থাকবে, তাকে কি অধিকার দিয়েছে, সে কি কি অধিকার এক্সারসাইজ করতে পারবে, সেইটা টোটাল এনশ্রাইন্ড হয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটসটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? কনস্টিটিউশনের আছে হচ্ছে পার্ট 3 তে কত নম্বর? আর্টিকেল 12 টু 35। ঠিক আছে, এইটার সোর্সটা কোথায়? এই ফান্ডামেন্টাল রাইটস এর সোর্সটা হয়েছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশন থেকে। আচ্ছা, এটার একটা নেচার কি? নেচার হচ্ছে জাস্টিসিয়েবল। কেন জাস্টিসিয়েবলটা এখানে ইম্পর্টেন্ট জিনিসটা শুনো। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ভায়োলেট হলে আমরা হচ্ছে হাইকোর্টের কোর্টের কাছে যাই। কোর্ট কোর্ট আমাদের কোর্ট আমাদের হচ্ছে জাস্টিস দেয়। বুঝতে পারছিস না কি বললি? কিছু শুনতেও পাচ্ছিলাম না, দেখতেও পাচ্ছিলাম না, তাই জন্য রিমুভ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগের কথাগুলো মোটামুটি শুনতে পেয়েছিস তো? দেখ, এবার হচ্ছে এই জিনিসটা হয় কেন হয়, যেমন ধর ধর তোকে একটা কোনো কারণে পুলিশ এসে, ধর পুলিশ এসে তোকে ধর একজন ব্যক্তিকে, এটাকে হচ্ছে একজন একজন এক্স বলে ব্যক্তি, তাকে হচ্ছে মানে ধর পুলিশ ধরে নিয়ে গেল। পুলিশ ধরে নিয়ে যাওয়াটা কি বলে? ধরে নিয়ে যাওয়াটাকে বলা হয় হচ্ছে ডিটেন করা। কেন এটা ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলো? আর্টিকেল 21 বলে তোর একটা রাইটস আছে। সেই রাইটসটা কি? সেটা হচ্ছে রাইট টু লাইফ আর হচ্ছে তোর পার্সোনাল লিবার্টি। তার মানে কি? একজন মানুষের মৌলিক বেঁচে থাকার এবং জীবনের অধিকার। তার মানে কি? তোর যে বেঁচে থাকার অধিকারটা ছিল স্বাভাবিক পরিবেশে, সেটা ভায়োলেট হলো, সেটা তুই পুলিশ কাস্টডিতে চলে গেলি। তুই এইটার বিরুদ্ধে কি করবি? এটা হাইকোর্টে গিয়ে তোর হচ্ছে 226 বা সুপ্রিম কোর্টে গিয়ে ডিরেক্ট আর্টিকেল 32 তে তুই হচ্ছে রিট পিটিশন করবি যে আমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে। কেন তুই এটা করতে পারবি? তার কারণ হচ্ছে এই যে এই কথাটা লেখা আছে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে তোর জাস্টিসিয়েবল। জাস্টিসিয়েবল বলেই তুই যে কোনো একটা, যে তোর ফান্ডামেন্টাল রাইটস কোনোভাবে যদি ভায়োলেট হয়, তাহলে তুই সেই জিনিসটাকে হচ্ছে চ্যালেঞ্জ করতে পারবি। এবার একটা জিনিস দেখ, পিডিএফটা দেখিয়ে দিই। আমি পিডিএফটা দেখিয়ে দিই, কোনটা কি পড়াচ্ছি, কোন জায়গাটা কি বলছি, জিনিসটা দেখিয়ে দিই। পেজ নাম্বার এই দেখ কি কি বলা আছে। ফান্ডামেন্টাল রাইটস তোর বলা আছে হচ্ছে এই স্ক্রল হচ্ছে এই দেখ ফান্ডামেন্টাল রাইটস এর পেজটা দেখ। ফান্ডামেন্টাল রাইটস এর যেখানে হচ্ছে তো শুরু হচ্ছে পেজটা হচ্ছে তো এদিকে আর্টিকেল 9। এই দেখ ফান্ডামেন্টাল রাইটস, এখানে দেখ কি লেখা আছে পরপর তোর হচ্ছে। আচ্ছা, আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর সংখ্যাটা একবার বলে দিই, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। আমাদের ফান্ডামেন্টাল রাইটস আগে ছিল হচ্ছে তোর, আমাদের আগে ছিল হচ্ছে তোর 7টা, যখন সংবিধান লেখা হয় ছিল 7টা, বর্তমানে হয়ে গেছে হচ্ছে 6টা। কোনটা সরিয়ে এনেছে বলছি পরে।
এবার ফান্ডামেন্টাল রাইটস গুলো অনেকগুলো আছে, কোনটা কি আমরা বেসটা পড়বো, বেসটা একটু ভালো করে জানবে। এবার আসবে হচ্ছে দেখো কি বলা আছে ফান্ডামেন্টাল রাইটস এ, দেখো লেখা আছে হচ্ছে ডেফিনেশন অফ স্টেট। ডেফিনেশন অফ স্টেট, এই কয়েকটা জিনিস হচ্ছে প্রথমে বোঝার খুব দরকার। ক্লাস কি অফ হয়ে গেল? না না, অফ হয়ে যাবে কেন? ক্লাস ক্লাস তো অফ হয়নি। ক্লাস কেন অফ হবে? আমার নিজে নিজে আমার নিজে নিজে বন্ধ হয়ে আমি ক্লাস থেকে বেরিয়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, না আমি ওপেন টু অল করে রেখেছি, আমি আর ক্লাস হচ্ছে ইয়ে হবে না, বন্ধ হবে না, ও মানে এটা মনে হয় নেটওয়ার্কের জন্য হয়েছিল। সেটা হতে পারে। বাট এ দেখো আমি কয়েকটা জিনিস আগে এখান থেকে বলে দিই। দেখো এখানে লেখা আছে হচ্ছে ডেফিনেশন অফ স্টেট। ডেফিনেশন অফ স্টেট মানে কি? আমরা স্টেট মানে কি একটা রাজ্যকে বোঝায়? না, ডেফিনেশন অফ স্টেট মানে বোঝায় হচ্ছে, দেখো আর্টিকেল 12 এ বলা আছে হচ্ছে ডেফিনেশন অফ স্টেট। দেখবা তোমার হচ্ছে তোরা যদি কেউ ওই তোর এই এসএসসি মামলাটা শুনিস, একটা কথা বলছিল আর্টিকেল 12 অথরিটি মানে কি, সেটা হচ্ছে স্টেট। স্টেট কাকে ডিফাইন করে? স্টেট ডিফাইন করে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে, স্টেট গভর্নমেন্টকে এবং যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে? যেমন ধর তোরা যে প্রাইভেট স্কুলে পড়াস, কিন্তু সেই প্রাইভেট স্কুলটাকেও তো কেউ না কেউ কন্ট্রোল করছে। আলটিমেট অ্যাফিলিয়েশন কোথা থেকে পেয়েছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল পেয়েছে, বা যদি সেটা সিবিএসসি বোর্ড হয় সিবিএসসি বোর্ড থেকে পেয়েছে, বা তোর আইসিএসসি বোর্ড থেকে পেয়েছে। এরা আলটিমেট সার্টিফিকেশন কোথায় পেয়েছে? এটা পেয়েছে, আগে ছিল হচ্ছে মিনিস্ট্রি অফ এমএইচআরডি, এখন হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, এমই থেকে পেয়েছে। মানে কি, শিক্ষা দপ্তর থেকে পেয়েছে। এই যে প্রত্যেকটা বডি, এই যে শিক্ষা দপ্তর, এটাও হচ্ছে তোমার আর্টিকেল 12 একটা অথরিটি, এটাও হচ্ছে স্টেট। তার মানে প্রত্যেকটা সরকার এবং প্রত্যেকটা সরকারের যে গুরুত্বপূর্ণ উইংস গুলো, সেই উইংস গুলোকেই বলা হয় হচ্ছে ডেফিনেশন অফ স্টেট বা আর্টিকেল 12 অথরিটি। বোঝা গেল আর্টিকেল 12 অথরিটি কাকে বলে, স্টেটের ডেফিনেশন কি? বুঝতে পেরেছো দুজন? আর্টিকেল 12 অথরিটি কি, স্টেটের ডেফিনেশন কি? ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস এর টার্ম গুলো খুব সোজা, কিন্তু তার কোর কনসেপ্ট অনেক বেশি, কিন্তু ডেপথ। বোঝা গেল কি বললাম দুজনকে? হ্যাঁ, বলছি প্রথম থেকে একবার যতদূর বোঝালি রানিং একবার বলে দে, তাহলে বুঝতে সুবিধা হবে আরেকবার। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি। তোর দেখ আমি কি বললাম, আমি বললাম হচ্ছে তোর, দেখ আমাদের ফান্ডামেন্টাল রাইটস কটা আছে, আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা কেন, আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা কেন দরকার পড়ে? ফান্ডামেন্টাল রাইটসটা আমাদের দরকার পড়ে তার কারণ হচ্ছে সিটিজেনকে যদি তার কিছু অধিকার না দেওয়া হয়, তাহলে সে গভর্নমেন্টের সাথে কমিউনিকেট বা কি করবে, এবং সে তার যে বেসিক যে তোর ম্যাচুরিটি বা ডেভেলপমেন্ট, নেশনের ডেভেলপমেন্টে কি করে হেল্প করবে। কারণ কি, আমাদের প্রত্যেকটা যে কোনো মানে অণু বা যে কোনো সাবস্টেন্সে যেমন থাকে তোর হচ্ছে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এগুলো হচ্ছে বেস ফান্ডামেন্টাল এলিমেন্টস, যেটার থেকে আমাদের যে কোনো মৌল বা তোর কম্পাউন্ড গুলো বা তোর বেসিক এলিমেন্টস গুলো তৈরি হয় বা কমপ্লেক্স কম্পাউন্ড গুলো, সেরকমই আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে একটা পিলার। সেই পিলারকে গেঁথে গেঁথে পরবর্তীতে আমরা জিনিসগুলো তৈরি করি। এটা কোথায় আছে? আমাদের সংবিধানের আছে হচ্ছে পার্ট 3 তে, আর্টিকেল 12 থেকে 35 এ। এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? কনসেপ্টটা নেওয়া হয়েছে আমেরিকান কনস্টিটিউশন থেকে। আচ্ছা, আগে 7টা ছিল, বর্তমানে 6টা হয়েছে। কি, কেন এটা, কেন হচ্ছে এটাকে জাস্টিসিয়েবল? জাস্টিসিয়েবল মানে কি, বিচারযোগ্য। মানে আমার ফান্ডামেন্টাল রাইটস যদি কোনোভাবে ভায়োলেট হয়, তাহলে আমি সেটার এগেইনস্টে আমি কোর্টে বা প্রপার অথরিটির কাছে আমি হচ্ছে অ্যাপিল করতে পারবো, মেইনলি কোর্টে আমি সেটা হচ্ছে অ্যাপিল করতে পারবো। আচ্ছা, প্রথম ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 এ বলা আছে হচ্ছে ডেফিনেশন অফ স্টেট। স্টেটের ডেফিনেশন কি? স্টেটের ডেফিনেশন মানে কি খালি রাজ্য? না, স্টেটের ডেফিনেশন মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং যে এবং এই প্রত্যেকটা গভর্নমেন্টের যেগুলো হচ্ছে অথরিটি, যেগুলোর সাথে ব্যক্তির কোনো ফান্ডামেন্টাল রাইটস যুক্ত, তাকেই বলা হয় হচ্ছে স্টেট। বোঝা গেল কি বললাম? ওভারঅল এতটা। হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, এবার দেখ, তারপরে দেখ আছে হচ্ছে সিগনিফিকেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস। সিগনিফিকেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস মানে কি, এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলো তোর হচ্ছে জিনিসগুলো, তোর হচ্ছে যে এই ফান্ডামেন্টাল রাইটস গুলো যে দেয়া হয়েছে তার সিগনিফিকেন্স কি, মানে এগুলোর কি ভ্যালু আছে, এগুলো এগুলো কেন দরকার পড়ে, সেইটার সিগনিফিকেন্স বলা আছে হচ্ছে তোর আর্টিকেল
13 এবার একটা জিনিস দেখ যেটাকে আর্টিকেল 13 থেকে আসে হচ্ছে দেখি অনেক সময় সোনিয়া দেখবা কোশ্চেন দেখবা লেখা আছে হচ্ছে জুডিশিয়াল রিভিউ কোশ্চেন পেয়েছো কোনো সময় এই টার্মটা হ্যাঁ, জুডিশিয়াল রিভিউ বা যদি আরেকটু ডব্লিউবিসিএস এর স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখো যেখানে আছে ডক্ট্রিন অফ ল্যাবস অর হচ্ছে ডক্ট্রিন অফ ইক্লিপস এই দুটো টার্ম হয়তো খুব ভালো করে খুঁটিয়ে কোশ্চেন দেখলে পাবে বাট এই কোশ্চেনটা পেয়েছো এই দুটো টার্মও পাবে ডব্লিউবিসিএস এরই আসা কোশ্চেন ভালো করে দেখ জুডিশিয়াল রিভিউ কি জিনিসটা ধর আমি একটা আইন করে আনলাম যে যে আইনটাতে কেউ কিছু যদি ফেসবুক পোস্ট বা হোয়াটসঅ্যাপ কোনো পোস্ট করে কোনো নেতার বিরুদ্ধে আমি তাহলে কি করবো আমি তাকে তুলে আনতে পারবো আমি তাকে জেল খাটাতে পারবো আমি তাকে সাজা দিতে পারবো কিন্তু এটা তো আমাদের যে কথা বলার বা আমাদের মত প্রকাশের যে স্বাধীনতা আছে সেটাকে তো ডিরেক্টলি ইম্প্যাক্ট করছে তখন ধর হচ্ছে সরকার গভর্নমেন্ট এই আইনটা বানালো একজন নাগরিক সিটিজেন চ্যালেঞ্জ করে ডিরেক্ট হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বসলো সুপ্রিম কোর্ট বললো যে ঠিক আছে এই জিনিসটা এরা আমি আরেকবার এটা হচ্ছে এইটা তোর হচ্ছে তোর একটা ভিউ নিয়ে তুই জিনিসটা গিয়ে তোর ওই ভিউটা নিয়ে সিটিজেন ভিউ নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে গেল সুপ্রিম কোর্ট জিনিসটাকে আবার নতুন করে ভিউ দেখলো রিভিউ করলো কি প্রসেসে জুডিশিয়াল প্রসেসে এবং এই প্রসেসটা যদি তোর ফান্ডামেন্টাল রাইটস এর বেসিক ইথোসের সাথে না যায় তখন এই জিনিসটাকে তোর হচ্ছে ক্যান্সেল করে দেবে কি প্রসেসের মাধ্যমে এই প্রসেসটার নামই হচ্ছে জুডিশিয়াল রিভিউ কনসেপ্ট কোথা থেকে এসেছে জুডিশিয়াল রিভিউ আর্টিকেল 13 থেকে বোঝা গেল বুঝতে পেরেছিস জুডিশিয়াল রিভিউ কি দুজনা বুঝতে পেরেছি। আরেকবার বল। এবার দেখ এবার দেখো হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাবস বা ডক্ট্রিন অফ ডক্ট্রিন অফ ল্যাবস বা ডক্ট্রিন অফ ইক্লিপস কাকে বলে ধরো একটা জিনিস দেখো ধরো ইক্লিপস মানে কি ধরো এই একটা হচ্ছে তো এই একটা এটা ধরো সূর্য ধরো এখানে হচ্ছে চাঁদ আছে এটা এখানে ধরো হচ্ছে আর্থ আছে ঠিক আছে এবার ধরো এইটা একসঙ্গে যখন আসলো তখন কি দেখি আমরা সূর্যটাকে এরকম রিং এর মতো দেখছি তার মানে কি সূর্যের এই পার্টটা কি নেই মিডিল পার্টটা তো আছে কিন্তু মুন কি করছে মুন হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে ঢেকে দিচ্ছে তখনই কি হয় তখন বলে হচ্ছে তোমার সোলার ইক্লিপস কনসেপ্টটা সেম এইখানে ধরো আইনের একটা পার্ট ধরো ফান্ডামেন্টাল রাইটসে ধরো তোমাকে যা খুশি বলার অধিকার দিয়েছে এবার তুমি যা খুশি বলার অধিকার মানে একজন ব্যক্তি সম্বন্ধে তুমি কিছু জানো না ফানো না নিজে ফেসবুকে মানে নেট আছে বলে যা খুশি লাইভ এসে তার সম্বন্ধে গালাগালি তো করতে পারো না তথ্যহীন কথাবার্তা তার মানে তখন পুলিশ তোমাকে ডিটেইন করতে পারে বা অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে তোমার ফান্ডামেন্টাল রাইটস আছে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর অপপ্রয়োগ করলে এই যে পার্টটা এই পার্টটাও আইনের মধ্যে আছে যে তোমাকে ধরে নিয়ে যেতে পারবে জিনিসটা অ্যাবসলিউট না কিন্তু এই পার্টটা কি একটা হচ্ছে ঢাকা পড়ে গেছে তাই জন্য এই পার্টটাকে বলা হয় হচ্ছে ডক্ট্রিন অফ ইক্লিপস কেন ইক্লিপস বলে কি করে আছে বুঝতে পারলে বোঝা গেছে হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা এরপর হচ্ছে ডক্ট্রিন অফ হচ্ছে ল্যাবস ডক্ট্রিন অফ ল্যাবস মানে কি ধরো কোনো একটা এই যে এই পার্টটা ধরো কোনো একটা পার্টটা এর মধ্যে এতটাই হচ্ছে জিনিসটা হচ্ছে তোমার সাংঘাতিক কোর্ট বলছে যে না ভাই এ তো সাংঘাতিক এর অপব্যবহার হবে জিনিসটাকে আমি হচ্ছে বাতিল করে দেবো যে প্রসেসে বাতিল করে সেই প্রসেসটার নাম হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাবস বুঝতে পেরেছো এইটাই হচ্ছে সিগনিফিকেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস এর বেসিক আচ্ছা এবার হচ্ছে আবার পিডিএফ এ যাই পিডিএফ এ দেখো লেখা আছে ইকুয়ালিটি বিফোর ল ইকুয়াল প্রোটেকশন অফ ল দুটো দুটো জায়গা থেকে নেওয়া হয়েছে ইকুয়ালিটি বিফোর ল মানে কি একজন আইনের সামনে সবাই সমান একজন চুরি করলে একজন ছেলেরও যা শাস্তি একজন মহিলারও তাই শাস্তি একজন যদি যদিও হয় না ছেলেদের উল্টো হয় আর কি মেয়ে ছেলেরা আর কি প্রমাণিত হয়ে যায় ও মানে অভিযুক্ত প্রমাণিত দোষী হয়ে যায় নির্দোষ প্রমাণ হওয়ার আগে আর মেয়েরা হচ্ছে নির্দোষ থেকে অভিযুক্ত প্রমাণিত হওয়ার আগে যাক সেটা ডিবেটেবল পয়েন্ট বলে লাভ নেই
কারণ আমি দুটো মেয়েকেই পড়াচ্ছি, উল্টো মারলে আমার কিছু বলার থাকবে না। দেখো কি বলেছে, ইকুয়ালিটি বিফোর ল, আর একটা আছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল মানে কি, প্রত্যেকের কাছে আইন হচ্ছে সমান। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে কি, আইন হচ্ছে সবাইকে সমানভাবে সুরক্ষা দেবে। যেমন একজন অরুণাচল প্রদেশের বাসিন্দাকেও যেরকম সুরক্ষা দেওয়া হবে, একজন পশ্চিমবঙ্গের বাসিন্দাকেও সেই রকম সুযোগ দেওয়া হবে। তারা এই জায়গায় কেউ বাঙালি, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, এই সবের জন্য তাদের মধ্যে কোনো ভেদাভেদ করে দেওয়া হবে না। আরেকটা কি, এখানে হচ্ছে দুটো হচ্ছে এক্সেপশন আছে, রাজ্যপাল এবং হচ্ছে রাষ্ট্রপতি, এদের বিরুদ্ধে তারা যতদিন চার্জে থাকছে তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যায় না। এইটা হচ্ছে এই দুটোর হচ্ছে বোঝা গেল। আচ্ছা, আর্টিকেল 15 কি, আর্টিকেল 15 হচ্ছে দেখো, প্রহিবিশন অফ সোশ্যাল, এই কনসেপ্ট গুলো বোঝো, প্রহিবিশন অফ সোশ্যাল ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ সেক্স, কাস্ট, রেস, রিলিজিয়ন, অন প্লেস অফ বার্থ, এক্সেপশন, তারপর লেখা আছে এক্সেপশন সেক্স, কাস্ট, রিলিজিয়ন। দেখো কি বলেছে, রাষ্ট্র কোনো ব্যক্তি তার হচ্ছে লিঙ্গ, তার হচ্ছে কাস্ট মানে জাতি, তার রেস মানে হচ্ছে সে কোন ইয়ের থেকে, যে তারা সে গাড়োয়ালি না হচ্ছে সে মারোয়ারি, না সে হচ্ছে তোমার লেপচা, তারপর হচ্ছে রিলিজিয়ন সে ধর্ম, তার হচ্ছে তোমার হচ্ছে বাসস্থান, এবং হচ্ছে সেইটার ক্ষেত্রে তার সাথে কোন রকম ভেদ মানে হচ্ছে অসমতা করবে না। মানে কি, একজন তোমার হচ্ছে তোমার যাতে যে ধরো একটা পরীক্ষা আসছে, যে একজন বাঙালিকেও 100 নম্বরের পুলিশের পরীক্ষায় দিতে হচ্ছে কনস্টেবলে, একজন গাড়োয়ালিকেও 100 নম্বরের পরীক্ষায় দিতে হচ্ছে, দুজনকে কাস্টে এর জন্য, এই রেসের জন্য কোনো তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে তুমি বলবে যে মেয়েদের ক্ষেত্রে ফর্ম ফিল আপে টাকা লাগে না, ছেলেদের ক্ষেত্রে লাগে, বা ছেলেদের কাট অফটা কম ওঠে, এই সরি কাস্টে ওবিসি কাট অফ কম ওঠে, জেনারেলে কাট অফ বেশি আছে। কোন কোন এক্সেপশন দেওয়া আছে, সেক্স, কাস্ট আর রিলিজিয়ন, বা মুসলিমদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ধর্মীয় ছাড় কেন দেওয়া আছে, কেন দেওয়া আছে, আমরা ফান্ডামেন্টাল রাইটসটা কি, ফান্ডামেন্টাল রাইটসটা হচ্ছে সবাইকে ইকুয়ালিটি আনার জন্য। আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল সবাই তো আর সমান সুযোগ পায়নি, জমিদার, ব্রাহ্মণ, উচ্চ বর্ণের যারা তারা বেশি সুযোগ ছিল, পিছিয়ে পড়া বর্গ ছিল, তাদেরকে যেই পিছিয়ে পড়া বর্গকে যদি আমি একটু বেশি সুযোগ না দিই, তাহলে তো আমি লেভেল প্লেইং ফিল্ডে আনতে পারবো না। ওই জন্য সেক্স, কাস্ট আর রিলিজিয়নের সুযোগ দেয়। সেক্সের ক্ষেত্রে কি, যেমন হচ্ছে ধরো মেয়েদের, মেয়েদের কি সব ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় ফর্ম ফিল আপে টাকাটা কম লাগে, বা অনেক ক্ষেত্রে কম লাগে। কাস্টের ক্ষেত্রে কি, ওবিসি তাদের কাট অফটা কম ওঠে। রিলিজিয়নের ক্ষেত্রে কি, মাদ্রাসাতে মুসলিমদের ক্ষেত্রে তারা প্রেফারেন্সটা বেশি পায়, এইটাই। আচ্ছা, তারপরেরটা কি, এই দেখো তারপরটা আছে হচ্ছে আর্টিকেল 16, ইকুয়ালিটি অফ হচ্ছে অপরচুনিটি রিগার্ডিং পাবলিক এমপ্লয়মেন্ট। মানে কি, প্রত্যেকের ক্ষেত্রে পাবলিক এমপ্লয়মেন্ট, যেখানে সরকারি জায়গায় নিয়োগ হবে সবাই সমান সুযোগ পাবে। যেমন সোনিয়াকেও দৌড়াতে হচ্ছে, সোনিয়া দেবনাথকেও দৌড়াতে হচ্ছে 804 মিনিটের মধ্যে। একজন কেউ যদি তোমার সুপর্ণা মুখার্জি, সেও যদি ব্রাহ্মণ হয়, তাকেও হচ্ছে যতজন মেয়ে আছে সবাইকে সেম হচ্ছে কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটাই হচ্ছে ইকুয়ালিটি অফ হচ্ছে অপরচুনিটি। কেন 26,000-এর চাকরি বাতিল হয়ে গেল, সবাই হচ্ছে সমান সুযোগ দেয়নি, যেহেতু ওএমআর ঠিকঠাক খুঁজে পাওয়া যায়নি, তার মানে বাকি যাদের ক্যান্সেল হয়েছে তাদেরকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয়নি পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। এই আর্টিকেল 16 ভায়োলেট হয়েছে বলে জিনিসটা হচ্ছে তোমার কি বলে জানো, চাকরিটা বাতিল হয়ে গেছে। যে রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দিচ্ছি তার সাথে ফান্ডামেন্টাল রাইটস এর যে ট্যালিটা হচ্ছে সেটা বুঝতে পারছিস তোরা দুজনে? এই দুটো ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারছি, শুনছি। আচ্ছা, শোন, তারপর দেখ, আর এবার কি বলা হয়েছে, আর্টিকেল 17, প্রহিবিশন অফ আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি প্রোটেকশন। এইটা কেন হয়েছে, যেমন ধর বাবা সাহেব আম্বেদকর যখন উনি ছোট বয়সে ছিলেন, উনি তো হচ্ছে অচ্ছুত জাতের ইয়েতে ওনাকে গণ্য করতো। তা উনি কি করতেন, উনি হচ্ছে প্রচন্ড তেষ্টা পেলেও জল ডিরেক্ট নিয়ে খেতে পারতেন না। ওনার বন্ধুরা কয়েকজন ভালো ছিল, কিন্তু তাদের হচ্ছে সামাজিক একটা ব্যারিয়ার ছিল, মানে তারাও তাদেরকে আর কি অস্পৃশ্য করে দিতে পারতো। তাই জন্য কি করতো, জলটা হলে ওপর থেকে ঢেলে দিত, সেই জলটা আর কি তার গলার মধ্যে পড়বে, মানে কোনোভাবে যেন গ্লাস বা পাত্রটা না ছুঁয়ে যায়। এইটা যাতে পরবর্তীতে ভারতবর্ষে আর কোনোদিন না হয়, তার জন্য হচ্ছে অস্পৃশ্যতা বিরোধী আইন হচ্ছে আনা হয়। তোর হচ্ছে কোথায় গেল, এই যে আর্টিকেল প্রহিবিশন, তোর হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, মানে অস্পৃশ্যতা বিরোধী। মানে কারণ তুই যদি একদিকে গিয়ে স্কুলে কোনো ছাত্রকে বলিস যে তোমার থেকে আমি জল নেবো না, তুমি সাঁওতাল বলে বা এ বলে, তোমার এগেনস্টে এই প্রহিবিশন আনটাচেবিলিটি প্রহিবিশন অ্যাক্টে মামলা হবে। বোঝা গেল। এরপর হচ্ছে আর্টিকেল 18,
প্রহিবিশনস অফ টাইটেলস মানে কি, যখন তোর আস্তে আস্তে তোর অনেকগুলো তোর প্রিন্সলি স্টেট ছিল, সেগুলো তো আস্তে আস্তে ঢোকানো হয়। এবার রায় বাহাদুর, হ্যাড্ডা, ব্যাড্ডা, স্পেশাল তোর হচ্ছে সব টাইটেল গুলো ছিল। এইরকম টাইটেল থাকলে তো সমাজে ভেদাভেদ বাড়বে। এইটা যাতে না থাকে সেইটার জন্য তোর এই টাইটেলস গুলোকে তুলে দেওয়া হয়। কিন্তু কি এক্সেপ্ট টাইটেল, এই যে তিনটে আমাদের যে সবচেয়ে ইয়ে থাকলে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ আর ভারতরত্ন, অশোক চক্র, শৌর্য চক্র, এই যে টাইটেল গুলো, এই টাইটেল গুলোকে এর বাইরে হচ্ছে আওতায় হচ্ছে রাখা হয়েছে। তার মধ্যে কি সবচেয়ে প্রথম ভারতরত্ন যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। বোঝা গেল? আচ্ছা, এই আর্টিকেল 19, এতক্ষণ আমরা ফান্ডামেন্টাল রাইটস মানে আমরা একটা জেনে এসেছি ফ্রিডম। এই ফ্রিডমটা বলা আছে হচ্ছে আর্টিকেল 19। কি আছে? তিনটে ফ্রিডম, স্পিচ এন্ড এক্সপ্রেশন, আমি কোনো লজিক্যালি ভ্যালিড আমার কথা বলতে পারি, আমি আমার মত প্রকাশ করতে পারি। অ্যাসেম্বলি, আমি সুস্থ ভদ্রভাবে যে কোনো জায়গায় জড়ো হয়ে আমি মানুষকে কথা বলতে পারি কারোর অসুবিধা না করে। অ্যাসোসিয়েশন, আমি একটা সংগঠন করতে পারি যার কোনো দেশের বিরুদ্ধে কাজ করার কোনো মানে এরকম মেন্টালিটি থাকবে না, স্বাভাবিক হচ্ছে সামাজিক চেতনা গঠনে। মুভমেন্ট মানে কি, যে আমার রাস্তাঘাট পরিষ্কার করতে হবে, সরকারকে পদক্ষেপ নিতে হবে, এটা নিয়ে আমি একটা আন্দোলন বা মুভমেন্ট চালাতে করতে পারি। রেসিডেন্স, রেসিডেন্স মানে হচ্ছে তোমার হচ্ছে আমি যে কোনো জায়গায় আমি লিগালি জমি কিনে সঠিকভাবে হচ্ছে থাকতে পারি। প্রফেশন, যে কোনো যে ইললিগাল কাজ নেই আমি সেই কাজে হচ্ছে, যে ইললিগাল নয় সেই ধরনের কাজে হচ্ছে আমি যুক্ত থাকতে পারি। আশা করি আর্টিকেল 19টা সবাই শুনতে পেয়েছো, সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো একটা ভীষণ ইম্পর্টেন্ট টার্ম লেখা আছে, রিজনেবল রেস্ট্রিকশন ক্যান বি ইম্পোজড অন দ্য ফান্ডামেন্টাল রাইটস, on these fundamental rights are non absolute, and during national emergency right can be suspended by the government. এই কথাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। রিজনেবল রেস্ট্রিকশন মানে ধরো কোভিড এর সময় কি হয়েছিল, কোভিড এর সময় দেখবে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কে লাগু করা হয়েছিল। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কেন লাগু করা হয়েছিল? কারণ কোভিড এর সময় ভীষণ মিস ইনফরমেশন স্প্রেড করা হয়েছিল। এবার আমাদের ফান্ডামেন্টাল রাইটস তো স্পিচ এন্ড এক্সপ্রেশনের দেয়া আছে। এবার এইগুলোর উপর যদি একটা কন্ট্রোল না থাকে, তাহলে সে একদম সে বাঁধা গরু ছাড়া পেলে যা হয় সেই রকম কেস হবে। সেইটা যাতে না হয় তাই জন্য হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশন রাখা। রিজনেবল মানে হচ্ছে যেটা ন্যায়সম্মত এবং কারণবশত, যে তোমার যে আর কি যতটুকুনি বেঁধে রাখা যায় সেইটুকুনি রাখা হয়েছে। তারপরে কি, এবার হচ্ছে এগুলো হচ্ছে অ্যাবসলিউট না। অ্যাবসলিউট না একটু আগে যে বললাম, আমাকে মুভমেন্ট করতে বলেছে মানে আমি সরকারি সম্পত্তি লাঠি ঝাল নিয়ে ভাঙতে চলে গেলাম, এই রকম মুভমেন্ট করতে বলেনি। এই সমস্ত জিনিস, এই জন্য এটা বলা হয়েছে নন অ্যাবসলিউট। ইমার্জেন্সির সময় কি, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হচ্ছে তোমার যে কোনো একটা পাওয়ার লাগিয়ে এই তোমার প্রেসিডেন্সিয়াল পাওয়ারটা লাগিয়ে ফান্ডামেন্টাল রাইটস গুলোকে সাসপেন্ড করতে পারে। আচ্ছা, তারপরে লেখা আছে হচ্ছে আর্টিকেল 20। আর্টিকেল 20 কি বলেছে? আর্টিকেল 20 বলেছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। নিশ্চয়ই এইটার মানেটা বুঝতে পারলি না? প্রোটেকশন ইন রেসপেক্ট ফর দ্য কনভিকশনস অফ অফেন্সেস, এইটার মানে হচ্ছে একজন ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার সাজা দেওয়া যায় না। মানে একজন চুরি করেছে, আবার চুরি করে যাওয়া সম্পত্তিটা ওখান থেকে তুলে নিয়েছে, তার জন্য তাকে দুবার হচ্ছে সাজা দেওয়া যায় না। এবার তুই বলতে পারিস যে তাহলে একটা তো ধনঞ্জয় মামলা হয়েছিল, আমার কথাগুলো বাস্তব এক্সাম্পল গুলো মন দিয়ে শোন, অনেক সময় কোশ্চেন গুলো পড়ে ইন্টারভিউতে, ঠিক আছে? শোন, যেমন ধর বলতে পারে ধনঞ্জয় তো ধনঞ্জয় যে হেতাল পারেখ, সরি হেমা পারেখ, না হেতাল পারেখ, সরি সিনেমাটাতে হেমা পারেখ, হেতাল পারেখ মামলাতে তা ধনঞ্জয়কে 15 বছর জেলই বা খাটালো কেন, তারপর বা তাকে ফাঁসি বা দিল কেন? রেপ অ্যান্ড মার্ডার কেস, তাই একই মানুষের দুবার সাজা হলো না? না, ধনঞ্জয়ের ক্ষেত্রে কি হয়েছিল, আমি দেখ ডিবেট থাকতে পারে আদৌ হয়েছে কিনা, আমি যেটা কোর্ট ভার্ডিক্ট আমি সেই রেসপেক্টে আমি তোদেরকে বলছি। ধনঞ্জয়ের ক্ষেত্রে কোর্ট দিয়েছিল যে প্রথমে তাকে রেপ হয়েছিল, তারপর প্লাস হচ্ছে তার মার্ডার হয়েছিল, ওই জন্য তাকে প্রথম হচ্ছে 15 বছর জেল দেওয়া হয়, আর তারপরে হচ্ছে তারপর হচ্ছে তার ফাঁসির সাজা দেওয়া হলো। আচ্ছা দেখ তারপরে কি বলেছে, আর্টিকেল 21 ভীষণ ইম্পর্টেন্ট আর্টিকেল। দেখ, প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি মানে কি, প্রোটেকশন অফ দ্য, এই অর্ধেক কথাটা অর্ধেক লিখেছে, লিখে প্রোটেকশন অফ পার্সোনাল লিবার্টি, দেখ কি আছে লোকের নোটস বিপরীত। দেখ ঠিক আছে, ওটা মেন্স এর সময় বলবো। দেখ, আর্টিকেল 20 আর 21 কে ইমার্জেন্সির সময়ও সাসপেন্ড করা যায় না, একমাত্র এই দুটো আর্টিকেল। আর্টিকেল 21 মানে কি, দেখ এই যে যেমন দেখিস এখন পরিবেশ সংক্রান্ত আন্দোলন হচ্ছে, যে আমাদের
বা পরিবেশ ইয়ে করছে, আর সরকার দেখছি সুসুর করে সব হচ্ছে তোর গাছ লাগানো রে সেই হ্যাড্ডা ব্যাড্ডা ক্লিন করা করছে। জীবন আর বেঁচে থাকার অধিকার মানে কি, মানে জীবন মানে কি আমাদের জীবন যাতে থাকে। এই যে পরিবেশটাতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ডে বাই ডে খারাপ হচ্ছে, তার মানে কি আমার জীবনের অধিকার নষ্ট হচ্ছে। বোঝা গেল? তাই জন্য হচ্ছে সরকার এগুলোর এগেনস্টে স্টেপ নিচ্ছে, লোকে কোর্টে যেতে পারছে। হলো। এরপরে দেখো, এরপরেরটা হচ্ছে সবাই বিএড এ পাস করে এসছো, এই আর্টিকেল 21 এটা বলা আছে কি, সরকার বলেছে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুর যে প্রাথমিক শিক্ষা সেটা সরকারের দায়িত্ব, যার জন্য তোমার হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারি স্কুল গুলো হয়েছে। আর্টিকেল 22 কি, প্রোটেকশন এগেইনস্ট দ্য অ্যারেস্ট এন্ড দ্য ডিটেনশন ইন সার্টেন কেসেস। আচ্ছা, এর পরের কথাটা লেখা আছে প্রিভেনশন ডিটেনশন। মানে কি, কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে নিয়ার বাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হচ্ছে হাজির করতে হবে। ওই জন্য দেখিস না, কোনো কাউকে ধরলেই সাথে সাথে বলে না বিচারকের কাছে পেশ করা হলে পুলিশ তাকে এতদিনের বিচার বিভাগীয় ইয়েতে চায়, দেশ চায়। এইটাই হচ্ছে আমাদের হচ্ছে সংবিধানে বলা আছে। যদি না থাকতো তাহলে কি হতো, তাহলে যতদিন খুশি তাকে হচ্ছে আটকে রাখা যেত। কিন্তু এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সাধারণ যে আইন কানুন তার ক্ষেত্রে। এবার ধর কাউকে ধর টাডা বা এনএসএ বা ধর হচ্ছে পোটার ক্ষেত্রে বা আর্মস অ্যাক্টের ক্ষেত্রে কাউকে যদি ধরে না, তখন হচ্ছে এই যে 24 ঘন্টার যে টাইম ব্যারিয়ারটা সেটা থাকে না, তখন ম্যাক্সিমাম আপ টু উইদাউট ট্রায়ালে 3 মাস তাকে হচ্ছে আটকে রাখা যায়। বোঝা গেল? আচ্ছা, এই দেখ এখানে এই কথাটাই লেখা আছে, এক্সক্লুডিং জার্নি টাইম, মানে ধর কাউকে ধর ওই ধর তোর ধর সুদীপ্ত সেনকে ধরে এনেছিল জম্মু কাশ্মীর থেকে, জম্মু কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গে আনতেও তো ধর 24 ঘন্টার উপর বেশি লেগে যাবে। তখন যাতে এই ফাঁকটা গুলো না বেরোতে পারে, তাই জন্য তখন লেখা আছে জার্নি এক্সক্লুডিং জার্নি টাইম, মানে জার্নি করতে যদি 4 দিন লাগে তখন ওই 24 ঘন্টা টাইমের মধ্যে সেটা কাউন্ট হবে। এই দুজনে এতক্ষণ আর্টিকেল 12 থেকে 22 পর্যন্ত যা বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ। বোঝা গেছে, হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, ভাল লাগছে ফান্ডামেন্টাল রাইটস পড়তে? পড়তে তো ভালো লাগছে, কিন্তু এতগুলো পেজ তারপর মুখস্থ করে মানে মনে করতে তখন ভালো লাগছে না। সব ভালো লাগবে, একটা পরীক্ষায় কোয়ালিফাই করলে তখন ভালো লাগবে। দেখো, তারপরে লেখা আছে আর্টিকেল 23, আর্টিকেল 23 কি লেখা আছে, হিউম্যান ট্রাফিকিং আর হচ্ছে ফোর্স লেবার, মানে হচ্ছে তোমার হচ্ছে কাউকে জোর করে ধরে নিয়ে গিয়ে ওই আমি কোনো কাজ করাতে পারবো না, সে যদি স্বেচ্ছায় কাজ করে তবেই করবে, না হলে হচ্ছে আমি হচ্ছে তার এগেইনস্ট তাকে হচ্ছে করাতে পারবো না। আর্টিকেল 24 সেম বিএড এর জিনিস, তোমার হচ্ছে শিশু শ্রম, 14 বছরের নিচে কোনো ইয়েকে কাউকে হচ্ছে ডেঞ্জারাস কাজ করাতে পারবে না। এটা পাস হয়েছিল রাজীব গান্ধীর সময়, চাইল্ড লেবার প্রোটেকশন অ্যাক্টের সময়। ঠিক আছে? এবার তুমি বলবে তাহলে এই 14 বছরের নিচে মা আমাকে যে বাড়িতে জল বওয়াচ্ছে বা ঘরটা মুছতে বলছে বা রুটি করতে বলছে, সেটাও কি চাইল্ড লেবার? না। বাড়ির ডোমেস্টিক হেল্পটাকে বা নিজের ফ্যামিলির মধ্যে কাজটাকে, ওয়ার্কটাকে এই চাইল্ড লেবারের আওতায় আনা হয়নি। আমাদের যারা সংবিধান প্রণেতারা বুঝতে পেরেছিল যে পরবর্তীতে মিসইউজও হতে পারে, এই জন্য সমস্ত ক্লজ গুলোকে বাই ক্লজ গুলোকে আলাদা করা আছে। আচ্ছা, তারপরে দেখো আর্টিকেল 25 হচ্ছে আমি যে কোনো রিলিজিয়ানের বিশ্বাস সেটাকে সঠিকভাবে প্রোপাগেট করা, সেইটা হচ্ছে আমি করতে পারবো। এখানে এখানে লেখা নেই, আমি কয়েকটা গল্প বলছি তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো, দেখবা ইউটিউবে একটা দেখবা মানে যারা শিবের ইয়ে দেখবা একটা আছে হচ্ছে শিব তাণ্ডব স্তোত্রম, শিব তাণ্ডব স্তোত্রমটা খুব ভালো। কিন্তু একটা তোমার কমিউনিটি ছিল, তারা কি করতো, শিব তাণ্ডব নাচ করার সময় তারা মরার খুলি নিয়ে তোমার হচ্ছে ওপেন রাস্তায় নাচানাচি করতো। এইটা নিয়ে কলকাতা পুলিশ কমিশনার কেস হয়। সেইখানে বলে ঠিক আছে তুমি নিজের ধর্মকে প্র্যাকটিস করতে পারো, অবশ্যই তোমার আর্টিকেল 25 আমাদের সংবিধান সেই অধিকার দিয়েছে, বাট কোনোভাবেই তুমি তোমার ধর্ম প্র্যাকটিস করতে গিয়ে আরেকটা মানুষের আর্টিকেল 21 কে ভায়োলেট করতে পারো না। তাই জন্য এমন কিছু জিনিস যেটা আমি তোমার ধর্ম ইয়ে করতে গিয়ে আমি তার হচ্ছে ঝামেলা করতে পারি। এই যেমন ধর আমাদের রাসের নবমী বন্ধ করে দিয়েছে, তার কিন্তু এই কানেকশন হচ্ছে আর্টিকেল 25 এর এই ব্যানটা থেকে। বুঝতে পারছিস? রিয়েল লাইফ, আমি ইচ্ছা করে রিয়েল লাইফ এক্সাম্পলস গুলো দিচ্ছি যাতে মাথায় থাকে।
দেখ, তারপরে বলেছে ফ্রিডম অফ রিলিজিয়ন অফ রিলিজিয়াস অর্গানাইজেশন। হ্যাঁ, বিভিন্ন ধর যে হিন্দু হিন্দু সভা, এই সভা, হ্যাড্ডা ব্যাড্ডা রিলিজিয়াস অর্গানাইজেশন গুলো, তাদের কাজ হচ্ছে করতে পারবে। আর্টিকেল 27 কি বলেছে? দ্য স্টেট ক্যান নট টেক ট্যাক্সেস ফর দ্য প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ন। মানে কি, যেমন ধর রাজ্য ধর কোন স্কুলে গিয়ে বলতে পারে না যে, বা বলতে পারে না যে আমার প্রকল্প প্রচার করবে যার জন্য আমি তো তোমার থেকে ট্যাক্স কমিয়ে দেবো বা ট্যাক্স বেশি নেবো। এটা করতে পারে না, এটা করলে সব মারামারি লেগে যেতে পারে। এই জন্য আর্টিকেল 27 দিয়ে এটাকে বন্ধ করা হয়েছে। আর্টিকেল 28 কি বলা আছে? নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন শুড বি গিভেন ইন দ্য গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউশন। মানে সরকারি স্কুলে তুমি কোনো এই সমস্ত বাজে বকতে পারো না, প্রত্যেকদিন এই পুজো করতে পারো, করবে বা ওই পুজো করবে। ঠিক আছে? যেগুলোতে এবার তুই বলবি তাহলে মাদ্রাসা গুলোতে কেন দেয়? মাদ্রাসা গুলো তার গভর্নমেন্ট ইনস্টিটিউশন নয় রে ভাই। মাদ্রাসা তো মাদ্রাসা বোর্ড দিয়ে আলাদা হয়, ওগুলো তো রিলিজিয়াস ইনস্টিটিউশন। আর এখানে লেখা আছে গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন। ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল 29 বলা আছে যে যারা মাইনরিটিস তাদের কালচারাল রাইটস এর, মানে যারা ধরো মুসলিম বা অন্যান্য যারা মাইনরিটিস, তারা তাদের উৎসব পালন করতে পারবে। আর্টিকেল 30 তে তারা হচ্ছে এডুকেশনাল রাইটস করতে পারবে। আর্টিকেল 31 টা ছিল হচ্ছে রাইট টু প্রপার্টি, যেটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে তুলে নিয়ে গিয়ে পরে হচ্ছে লিগাল রাইটস এ নিয়ে যাওয়া হয়েছে। ওই জন্য আর্টিকেল 30 এর পর 31 টা নেই, 32 আছে। আচ্ছা, আর্টিকেল 32 কি আছে? রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এইটাই হচ্ছে জিনিস। এই আর্টিকেল 32 এর মাধ্যমে, ওই যে একটু আগে বোঝাচ্ছিলাম, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারো। এই জিনিসটাই হচ্ছে আর্টিকেল 32 এর মাধ্যমে। তাই জন্য এটাকে বলা হয় হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। হলো আর্টিকেল 33 কি বলেছে? পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু মডিফাই দ্য রাইটস কনফার্ড দিস পার্ট। মানে কি? মানে হচ্ছে তোমার ধরো এই যে আমাদের ধরো আজ মনে হলো, যেমন ধরো একটা কেস হয়েছে, যেমন ধরো এই যে ধরো আমি ইয়েতে কিছু করতে পারি না, আমি ফেসবুকে যাকে যা খুশি গালাগালি দিতে পারি না। কিন্তু আমি যাকে যা খুশি গালাগালি দিতে পারি না, একজন রাজনৈতিক ব্যক্তি তো ভাট বকে যাচ্ছে, আমি তো সেটাকে তো আমি যে কোনো সময় কন্ডেম করতে পারি। এইটার কেসটা হয়েছিল শ্রেয়া সিংঘল ভার্সেস তোমার মহারাষ্ট্র গভর্নমেন্ট। সেখানে কি বলা হয়েছিল? বলেছিল তোমার হচ্ছে যখন হচ্ছে বাল ঠাকরে মারা গিয়েছিল, তখন সারা মুম্বাইতে তোমার ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল। তা দুজন বলেছিল যে এইভাবে হলে তাহলে তো সব রাজনৈতিক নেতাদের জন্য আমরা কোনোদিন যেতে পারবো না। তখন এই কি করেছিল, তোমার ওই মানে রিজনেবল রেস্ট্রিকশন কাজে লাগিয়ে দুজনকে ডিটেইন করে নিয়েছিল। মামলাটা হয় আইটি অ্যাক্টের এগেনস্টে। তখন বলে যে হ্যাঁ, আর্টিকেল 33 তে গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে, রাইটস কে চেঞ্জ করতে পারে, বাট সেটা কোনো সময় অ্যাবসলিউট নয়। তার মানে কি আছে? ওই যে তখন ডক্ট্রিন অফ ল্যাবস কে কাজে লাগিয়ে তোমার হচ্ছে আইটি অ্যাক্টের ওই পার্টিকুলার প্রভিশনটাকে বাতিল করে দেয়। পরবর্তীতে সরকার ওই পার্টটাকে ইয়ে করে নেয়। বোঝা গেল কেন প্রত্যেকটার সাথে, কেন আগে বুঝিয়েছিলাম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কেন লিঙ্কড? এবার জিনিসগুলো বোঝা যাচ্ছে আস্তে আস্তে। বুঝেছি। আচ্ছা, তারপরেরটা দেখ, দাঁড়া একটু জল খেয়ে নি। বলেছে আর্টিকেল 34 কি বলেছে? রেস্ট্রিকশন অন দ্য রাইটস কনফার্ড বাই দ্য পার্ট while martial law in the exports। মানে ধর জম্মু কাশ্মীরে তো দেখিস মাঝে মাঝে এই জঙ্গিহানা হচ্ছে, এই প্রতিবাদ হচ্ছে, এই হচ্ছে, তখন এর এগেইনস্টে যাতে ফান্ডামেন্টাল রাইটসটাকে তোর হচ্ছে রেস্ট্রিক্ট করা যায়, তার প্রভিশনটা বলা আছে হচ্ছে আর্টিকেল 34 এর মাধ্যমে। হলো, ধর আর্টিকেল 35 এ কি বলা আছে? আর্টিকেল 35 এ বলা আছে হচ্ছে লেজিসলেশন টু ইফেক্ট অফ দ্য প্রভিশন। মানে এই যে আর্টিকেল 30 তে আর 34 এ, এটাতে যে পার্লামেন্ট বা স্টেটের কনসার্ন লেজিসলেশন তারা যে চেঞ্জ করতে পারবে সেইটা সম্বন্ধে বলা আছে। দুটো বিরুদ্ধে পার্থক্য একটু আগে বললাম, মার্শাল ল আর ন্যাশনাল এমার্জেন্সি। মার্শাল ল হচ্ছে খালি ফান্ডামেন্টাল রাইটস কে তোর হচ্ছে সাসপেন্ড করে দেয়, আর ন্যাশনাল এমার্জেন্সি ফান্ডামেন্টাল রাইটস কেও নয়, স্টেট রিলেশন, বিভিন্ন রেভিনিউ সবকিছুকে চেঞ্জ করে। এটা হচ্ছে এটা হচ্ছে সমস্ত গভর্নমেন্ট আর অর্ডিনারি ল কোর্টস কে ইয়ে করে দেয়, তোর হচ্ছে করে দেয়, মানে কোনো সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাজমেন্ট দিতে পারবে না। এগুলো মেইনলি জার্মানি বা ইউরোপিয়ান দেশেতে হয়। আর আমার কিন্তু এটাতে হচ্ছে কোর্ট হচ্ছে ইয়ে করতে পারবে। এটা হচ্ছে যে কোনো কিছুর জন্য মনে হলো লাগিয়ে দিলাম, কিন্তু তোর ন্যাশনাল এমার্জেন্সি তিনটে গ্রাউন্ড ছাড়া লাগানো যায় না। একটা হচ্ছে ওয়ার, একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর একটা হচ্ছে তোর ইন্টারনাল ডিস্টারবেন্স। হলো,
আচ্ছা, আমাদের ভারতবর্ষে 3বার ন্যাশনাল এমার্জেন্সি হয়েছে। এই 3টে ডেট কে তখন প্রাইম মিনিস্টার ছিল আর কে প্রেসিডেন্ট ছিল যেন জলের মতো মুখস্থ থাকে। 1962-তে চায়না, ভারত চায়না যুদ্ধের সময় রাধাকৃষ্ণান আর ছেলে হচ্ছে তোমার রাধাকৃষ্ণান প্রেসিডেন্ট আর জওহরলাল নেহেরু ছিল পিএম। 71-এর যুদ্ধ বাংলাদেশের ওয়েকের সময়, এটা হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার হচ্ছে ইন্দিরা গান্ধী আর হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে ভিভি গিরি। আর 75-এর যুদ্ধে তখন হচ্ছে ওই 76-এর চেঞ্জ আসার আগে তখনও হচ্ছে যে প্রেসিডেন্ট হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ আর প্রাইম মিনিস্টার হচ্ছে ইন্দিরা গান্ধী। আচ্ছা, কিছু কিছু তোমার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, যেটা হচ্ছে তোমার একমাত্র হচ্ছে আমাদের ইয়ের কাছে, আমাদের ভারতীয়দের কাছেই পাওয়া যায়, আর্টিকেল 15, 16, 29, 30 আর 19 হলো। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ডিউটিস। এটা একটা ছোট্ট জিনিস, চিন্তা নেই, আমি অতটা অমানুষ নয়, আরেকটা নতুন চ্যাপ্টার না। ফান্ডামেন্টাল ডিউটিস একদম ছোট্ট জিনিস, সেটা বলে দিচ্ছি। ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে আমাদের ইয়েদের হচ্ছে মৌলিক কিছু কর্তব্য বলা আছে, যেটা সে করতে বাধ্য না কিন্তু তার করা উচিত। এটা নেওয়া হয়েছে ইউএসএসআর, মানে হচ্ছে তোমার সোভিয়েত রাশিয়া থেকে। ঠিক আছে, সেই সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। পার্ট 4A তে নেওয়া হয়েছে, আর্টিকেল 51A তে। আগে ছিল হচ্ছে, বর্তমানে হচ্ছে 11টা। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রথমে 10টা অ্যাড করা হয়, পরবর্তীতে 2002 সালে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরেকটা হচ্ছে অ্যাড করা হয়। এইটা ছিল। হ্যাঁ দি, ঠিক আছে। এইটা হচ্ছে, এই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস এর হচ্ছে জায়গাটা। ঠিক আছে, হয়ে গেল। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে পার্ট 3 তে আছে। আচ্ছা বল, আমি তো বলে তো দিলাম, এবার বল তোদের কোনো জায়গায় কারোর কোনো বুঝতে কোনো জায়গাটা প্রবলেম হলো বা জিনিসটা কিছু মনে মানে গুলিয়ে গেল বা কিছু। হ্যাঁ, একটু মনে থাকবে না, 12 পড়তে গেলে 15 এর কনসেপ্ট হয়তো মনে থাকবে না, আবার দেখলে মনে পড়বে। এবার এমনি বল যে কারোর কোনো জায়গায় কিছু প্রবলেম কিনা, বল। প্রবলেম তো এখন আপাতত নেই, কারণ পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেছে। এবার এতটা যেহেতু বললি, আমরা ব্যাপারটাকে আগে বাড়িতে একটু স্টাডি করি। যদি প্রবলেমটা হয় তাহলে আমরা সেটা কালকে বলতে পারবো। হ্যাঁ, সে ঠিক আছে, এমনি এখন যা বললাম বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, 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 ক্লিয়ার। সোনিয়া বল। হ্যাঁ, এমনি ক্লিয়ার আছে, বাট দেখলে বোঝা যাবে। হুম, এখানে এক্সট্রা নোটস এর কিছু নেই, দেখবি ওই যে ওই নোটসটার মধ্যেই সবকিছু আছে আলাদা করে। মানে আর এক্সট্রা এখানে নোটস মানে নোট ডাউনলোড বলছি, নোট ডাউন করার আর কিছু নেই ইয়েতে। আচ্ছা, 1 মিনিট, একটা জিনিস একটু বলে দাও। ওই জুডিশিয়াল রিভিউটা তো বুঝতে পেরেছি, কিন্তু তারপর ওই কি ডিটোরিয়েট ইক্লিপস নাকি একটা বললে, ডক্ট্রিন অফ কি বললে ওটা? ডক্ট্রিন অফ ল্যাপস ডক্ট্রিন অফ ডক্ট্রিন অফ ডক্ট্রিন ল্যাপস আর ডক্ট্রিন অফ ইক্লিপস। ডক্ট্রিন অফ ল্যাপস মানে হ্যাঁ, হচ্ছে, ডক্ট্রিন অফ ইক্লিপসটা একটু বলে দাও। আচ্ছা নিশ্চয়ই ডক্ট্রিন বলে দিচ্ছি। অফ এ দেখো, ধরো এটা সূর্য হলো, এটা ধরো চাঁদ, এটা হচ্ছে আমাদের পৃথিবী হলো। ধরো এই তিনটে যখন এক রেখায় হয় তখন কি হয়? সোলার ইক্লিপস তো, তাই বলে তো, সূর্যগ্রহণ। হুম তার মানে আমি তখন পৃথিবীতে ধরো আমি দাঁড়িয়ে কি দেখছি? সূর্যটাকে কিরাম দেখছি? এরকম গোল রিং এর মতো মনে হচ্ছে, মাঝখানটা নেই। কিন্তু মাঝখানটা কি নেই? হুম মাঝখানটা আছে তো, হুম আছে। তার মানে ধরো আইনের একটাই ফান্ডামেন্টাল রাইটস এ সব বলা আছে, কিন্তু কেউ যদি গালাগালি দেয়, এই যে পার্টটা, এই পার্টটাতে হচ্ছে ডিটেন করার প্রভিশনটা বলা আছে। ঠিক আছে, কিন্তু এই পার্টটা কি আমরা সচরাচর এর মধ্যে দেখতে পাই না। কিন্তু এটা তো বাস্তবে তো তোমার এক্সিস্ট করে, এই পার্টটা বাস্তবে এক্সিস্ট তো করে। এই যে হ্যাঁ, প্রসেসটা, এই প্রসেসটাকেই তোমার বলা হয় হচ্ছে ডক্ট্রিন অফ ইক্লিপস। ঠিক আছে, বুঝেছি। দেখা গেল একবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সব মিল আছে কনস্টিটিউশনের মধ্যে। আমাদেরই না গ্রহণ লেগে যায় এত প্রিয়াম্বেল আর এসব পড়তে। না না, পালাই ষাট গ্রহণ নেবে। এই বল আর কি পড়বি?
আমি আপাতত কিছু পড়বো না, এবার সোনিয়া বল কি পড়বি। কেন, তুমি আগের দিনের অঙ্কগুলো দেখেছো? কে আমি? ইয়েস। না, আমি টাইমই পাইনি খোলার। আমি জাস্ট খুলে একটু ওই সাইন কস থিটা করার ছিল ওইটা দেখছিলাম, সরি পার্সেন্টেজ করিয়েছে দেখছিলাম একটু জাস্ট, তারপরে সাইন আর কস টাইম। থিটা। সাইন কস থিটা, সাইন কস থিটা কোথায় করালো? না না, তাহলে ওটা পুরোনো কোনো একটাতে ছিল, পুরোনো একটা কোনো ক্লাসের, কিন্তু পার্সেন্টেজ শুরু করেছিল সেটা দেখেছি। সাইন কস থিটা কি আছে রে? সাইন কস থিটা তো সোজা। সাইন কস থিটা একদম। আর গতকালেরটা ওই টাইম অ্যান্ড ওয়ার্ক গিয়ে যেগুলো করালো? সম্পূর্ণ দেখিনি, একটু একটু দেখেছি। ও, তাহলে তো এখন ওগুলো নিয়ে তোমাকে বলে লাভ নেই। তুমি আগে তাহলে দেখে নাও, তারপর না হয় ওটা আবার রিভিউ করা যাবে। বায়োলজি পড়বি? বায়োলজি? আমি বললাম না আমি এখন কিচ্ছু পড়বো না, যা পড়িয়েছি সেটা আগে হজম করি আমি। আচ্ছা, হজমই কর। না না, আজকে অনেকটা কনস্টিটিউশন অনেকটা হয়ে গেছে। এই পার্টস গুলো মুখস্থ করে আর্টিকেল মুখস্থ করতে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এবার